1900 সাল ইউনাইটেড ফ্রুট ফার্ম নামে একটা কোম্পানি গুয়াতেমালায় গেছে, দক্ষিণ আমেরিকার একটা দেশ। তারা সরকারের কাছে বলল যে তোমাদের প্রচুর জমি আছে, জমিগুলো চাষবাস হচ্ছে না, পড়ে আছে কিন্তু ফার্টাইল। আমরা এখানে কলা প্রডিউস করতে চাই, আমরা প্রচুর কলা এখানে চাষ করব, চাষ করে এটা আবার আমেরিকাতে আমরা নিয়ে যাব ব্যবসা করবার জন্য আর কি। এখন গুয়াতেমালার সরকার মনে করেছে হ্যাঁ, হোয়াটস রং উইথ ইট, আমার তো ল্যান্ড ফার্টাইল ইয়েট ব্যারেন পড়ে আছে। তো তারা সেই ইউনাইটেড ফ্রুট ফার্মকে আপনার কলা চাষ করতে অনুমতি দিল। তো তারা প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসলো, আপনার প্রচুর রেল লাইন কানেক্ট করলো, হাজার হাজার মাইলের রেল লাইন বসিয়ে পোর্টের সাথে, রাজধানীর সাথে, টেলিগ্রাম, সেন্ট্রাল কমিউনিকেশন, বিজনেস জোন, ফার্মের সাথে তারা কমিউনিকেট করলো। ব্যবসাটা করতে করতে একটা পর্যায়ে 50 বছরের মাথায় দেখা গেল যে এই কোম্পানিটা গুয়াতেমালা নামক দেশের 40% জমির মালিক হয়ে গেছে। একটা দেশের একটা কোম্পানি একটা দেশের তার ভূমির 40% মালিকানা হয়ে গেছে তার। তাহলে এখন আপনি চিন্তা করেন সেই দেশটা আসলে এখন কোথায় আছে, এবং হয়ে যাবার পরে সে কি করছে? সে কি শুধু আসলে কলার চাষ করতেছে, না সে আসলে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, কে ক্ষমতায় যাবে যাবে না, এগুলো তো নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। 1952 সালে একজন লেফট লিনিয়ান দেশপ্রেমিক একজন মানুষ ক্ষমতায় আসলেন, এসে এই ইউনাইটেড ফ্রুট ফার্মের উপরে ইনজাংশন দিলে তাদের ব্যবসা এক্সপানশনের ব্যাপারে। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো তারা জমি কিনেছে কিন্তু কলার চাষ করছে না, সেগুলো আবার ন্যাশনালাইজ করে নিয়েছেন, ট্যাক্স আরোপ করছেন যেন জনগণকে। তারা ট্যাক্স দিত না, চিন্তা করে দেখেন, এত ম্যাসিভ একটা কোম্পানি তারা ট্যাক্স দিত না। এইটা আবার তারা সিআইএ কে জানাইলো যে আমাদের বিজনেস ইন্টারেস্ট এখানে কানেক্টেড হচ্ছে। 1954 সালে সিআইএ তার একটা এলিট নেভি পাঠাইলো, সিল কমান্ডো পাঠাইলো, পাঠায়া প্রধানমন্ত্রী যাকে ছিল তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করলো এবং তাকে এক্সাইলে পাঠাই দিয়েছে। এরপর থেকেই দেখবেন এই যে একটা পলিটিক্যাল সায়েন্সে আমরা একটা টার্ম ইউজ করি, বেনানা রিপাবলিক। গুয়াতেমালাকে কেন্দ্র করে কোস্টারিকা, আইভরি কোস্ট, এই চারপাশের বেশ কয়েকটা দেশে এই একই কোম্পানির আপনার কলার চাষ করতো তারা। পরবর্তীতে এই ব্যবসাটা তাদের পড়ে যায়, তারা নাম চেঞ্জ করতে বাধ্য হয়। চিকিতা দেখবেন যারা পশ্চিম আমেরিকাতে অথবা পশ্চিমের দেশগুলোতে দোকানে কলা টলা কিনেছেন, আমরা দেখেছি এই ব্র্যান্ডের কলাও আমরা খেয়েছি, চিকিতা ব্র্যান্ড আর কি। তারা নাম পরিবর্তন করে এটা করেছে। এখন দেখেন আমাদের এই যে আধিপত্যবাদের গল্পটা, আলাপটা যখন আমরা তুলি, আমাদের এই ভূখণ্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছাড়া এই লড়াইয়ের গল্প আমাদের নিকট ইতিহাসে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন না, যেটা শুরুটা কোথায় হয়েছে এবং কিভাবে শুরু হয়েছে। একটা সিম্পলি কোম্পানি দিয়ে 1600 শতাব্দীতে লন্ডন স্টক এক্সচেঞ্জে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। তারা আসছে বাদশাহ আলমগীরের কাছে ব্যবসা করবার জন্য অনুমতি চেয়েছে, জায়গিরদারের মতো, যে আমরা আমাদেরকে একটা জায়গা দেন, আমাদের এই পোর্ট ব্যবহার করার অনুমতি দেন, আমরা এগুলো করবো, আপনাকে এত টাকা দিব বছরে, এবং আমরা জিনিসপত্র দেশের বাইরে এক্সপোর্ট করবো, ইংল্যান্ডে, ইউরোপে নিয়ে যাবো। সিম্পল জিনিস, আপাত দৃষ্টিতে মনে হয়েছে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যবসাটা করতে করতে কোথায় গেল? ইনফ্যাক্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 শতাব্দীতে এখানে আসছে, ইউরোপের অনেকগুলো দেশের সাথে সে ইন্ডিয়াতেই যুদ্ধ করেছে, পর্তুগিজদের সাথে যুদ্ধ করেছে, ডাচদের সাথে যুদ্ধ করেছে, তারপর হচ্ছে ফ্রেঞ্চদের সাথে যুদ্ধ করেছে। কেন করেছে? এখানকার ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে। এবং এই নিয়ন্ত্রণ নিতে নিতে একটা জায়গাতে এসে 1757 সাল হয়ে গেছে। আপনারা জানেন যে এখানকার যারা উচ্চ বর্ণের হিন্দুরা ছিল, ব্যবসায়ীরা ছিল, যারা প্রচন্ড নবাব বিরোধী ছিল, মুসলিম শাসনের অধীনে তারা মনে করছে যে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, তারা সবাই মিলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একত্রিত হয়ে একটা চক্রান্ত করলো, যেটা আপনারা দেখবেন যে ওয়াটসন কনস্পিরেসি বলে আর কি। জগৎ শেঠ, মীর জাফর, উমিচাঁদ এবং ওয়াটসন নামে একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, সিভিল সার্ভেন্ট, যে কোনো ফর্মে বলেন, তারা সবাই মিলে কলকাতায় এই খিচুড়িটা পাকিয়েছে যে নবাবকে, সিরাজউদ্দৌলাকে কিভাবে এখান থেকে সরাতে হবে, এবং ক্যারেক্টার গুলো ফলো করেন তারা আসলে কি কি ক্যারেক্টার করছে, এবং এইটা আজকের সাথে মিলায়ে দেখতে হবে আপনাদেরকে। এই যখন আমরা বলছি জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, এরা আসলে কে, কারা? এসালম, বসুন্ধরা, মেঘনা, ইউনিমার্ট,
ইউনাইটেড, সিটি, টিকে, গত 10-15 বছরে বাংলাদেশে যত সিন্ডিকেট হয়েছে, যত যাদের কারণে আমরা 60 টাকা 80 টাকার তেল 200 টাকায় কিনেছি, 70 টাকার চিনি 160 টাকায় কিনেছি, 1,500 টাকায় কাঁচামরিচ কিনেছি, উহারা কাহারা? অতএব নতুন করে কিছু ঘটছে না। আমরা যারা হিস্ট্রিতে দেখেছি এই এক্স্যাক্টলি সেম জিনিসগুলো নতুন রূপে আসছে। ওয়াটসন কে? ওয়াটসন হচ্ছে আমার 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 দাদা, ওপারে থাকেন, যেখানে যার দরগায় এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী বসবাস করছেন। তাহলে আপনি দেখেন বিষয়টা কি। আপনি যদি সিম্পলি ওয়াটসনের জায়গায় দিল্লিকে, মোদিকে, বিজেপিকে রাখেন, আর জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লাহ, কৃষ্ণপদ চৌধুরীর জায়গায় যদি আজকের এই অলিগার্কদেরকে রাখেন, আপনি দেখবেন যে একটা নতুন করে 1757 সালের মধ্যেই আসছি। আমাদের 1757 সালটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা, এবং এটা শেষ হচ্ছে না। এবং এই প্রক্রিয়াতেই দেখবেন, আপনি এখন মিলায়া দেখেন যে আমরা যখন এনার্জি সভরেন্টি নিয়ে কথা বলছি, এনার্জি সিকিউরিটি নিয়ে কথা বলছি, এট এ টাইম যেখানে বাংলাদেশ সরকার তার হিস্ট্রিতে সবচেয়ে প্রফিটেবল রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বিপিসি কে প্রাইভেটাইজ করার চিন্তা করছে। তার তেলের সরবরাহ, গ্যাসের সরবরাহ, কেনা বেচার একটা মার্কেট শেয়ার সে বসুন্ধরাকে দিতে চাচ্ছে, অথবা তার পছন্দের অন্য কোনো কোম্পানিকে দিতে যাচ্ছে। অথচ এটা কিন্তু একটা প্রফিটেবল ইনস্টিটিউশন। অথচ আমাদের প্রায় 80-র উপরে কোম্পানি আছে বিসিআইসির অধীনে, যারা দেখবেন হিউজলি মানে লস এন্টারপ্রাইজ। আমাদের বিমান, আমাদের ন্যাশনাল রেলওয়ে যেটা আছে, আমাদের জাতীয় রেলওয়ে, এরকম অসংখ্য কোম্পানি আছে, কিন্তু এগুলোকে প্রাইভেটাইজ করার কথা আলাপ হচ্ছে না কেন? আপনি তেল গ্যাসে ঢুকছেন কেন? কারণ হচ্ছে ন্যাশনাল রেলওয়েটা যদি আমার কোনো শত্রুর কাছেও চলে যায়, সে আসলে আমার সর্বোচ্চ কি ক্ষতি করতে পারবে? আমি যেখানে ঢাকা থেকে চট্টগ্রামে 4 ঘন্টায় যাওয়ার কথা, আমাকে 8 ঘন্টায় নিবে, আমি খেপবো, আমি মারামারি করব, আমি ট্রেনের বগি জ্বালাই দেবো, এই সর্বোচ্চ তো করবো রিয়াকশন। তেল গ্যাস যদি না থাকে মার্কেটে, তাহলে কি কি হতে পারে? আপনি শুধু এটার কনসিকুয়েন্স একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে বাংলাদেশ লিভিং ইন 1600, কোথাও কোনো বিদ্যুৎ নাই, কোথাও কোনো গ্যাস নাই। এভরি কোম্পানি রিলায়েন্ট অন পাওয়ার হ্যাজ বিন শাট ডাউন। কারো সিপ্লি নাই, কোনো আনএমপ্লয়মেন্ট নাই, সব জায়গা থেকে ছাঁটাই চলছে। ওভারনাইট কোটি কোটি মানুষ বেকার হয়ে গেছে। আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার যে রিকোয়ার্ড টাইমে পণ্য ডেলিভার করবার কথা, সেটা সে করতে পারছে না। শুধু এটা চিন্তা করেন, ভাবেন হোয়াটস গোনা হ্যাপেন। তাহলে সেই রকম একটা প্রফিটেবল এন্টারপ্রাইজ, যেটা কোনোদিন সরকারিকরণ করা উচিত না আমাদের মতো জায়গায়, কারণ এইটা পণ্য না যে আমি এইটা জি2জিতে দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এটা চাল ডাল অন্য একজন কিনে নিয়ে আসলো, 10টা কোম্পানিকে লাইসেন্স দিয়ে দিলাম। এটা মেয়ার কমোডিটিস না, এটা ন্যাশনাল সিকিউরিটি আইটেম। আপনার সার্বভৌমত্বের প্রশ্ন, আপনার দেশের অস্তিত্বের প্রশ্ন, এবং সেটা দিচ্ছেন কাকে? এর আগেও তো প্রাইভেটাইজ করা হয়েছে। যাদেরকে করেছেন পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টরে, ওরা কি ডেলিভার করেছে? আমরা এলএনজি সিলিন্ডার প্রাইভেটাইজ করেছি না? বলা হচ্ছে সরকার নীতিমালা দিয়ে নিয়ন্ত্রণ করবে। আগে কি করতে পেরেছেন? সরকার তো সিলিন্ডারের প্রাইস ঠিক করে দেয় যে 12 লিটারের এই লম্বা বোতলটা আপনি 1600 টাকা কিনবেন ধরেন। বাজারে গিয়ে দেখেন তো আপনি সরকারের দামে কিনতে পারেন কিনা, না আপনাকে 200 টাকা, 250 টাকা, 300 টাকা বেশি দিতে হয় কিনা। তারপরও সেটা অ্যাভেলেবল না। আমরা তো প্রাইভেটাইজ করেছি আমাদের বিদ্যুৎকে। কুইক রেন্টালের নামে কি হয়েছে দেখেন। আওয়ামী আমলে সরকার বলেছে যে আমাদের প্রায় 30,000 মেগাওয়াট নাকি পাওয়ার ক্যাপাসিটি আছে। 4,000 4,500 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বাদ দিলে আমার তো 25,000 মেগাওয়াট প্রোডাকশন ক্যাপাসিটি থাকার কথা। তাহলে আমার সামারে কেন ঘাটতি হচ্ছে? কেন আমার এটা 14,000 13,000 মেগাওয়াটের উপরে উঠছে না? তাহলে আমার পল্লী বিদ্যুৎ, আমার পুরো গ্রামীণ এলাকা যে অন্ধকার হয়ে গেছে, কেন যাচ্ছে? তাহলে প্রাইভেটাইজ করলাম, তো করার পরে কি লাভ হয়েছে? এই বসুন্ধরাকে তো আওয়ামী লীগের আমলে 16 সালে বিটুমিন প্রডিউস করবার জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। তার বাই প্রোডাক্ট হিসেবে ডিজেল এবং ফার্নেস অয়েল সে প্রডিউস করে মার্কেটে কেনা বেচা করার অনুমতি সে নিয়ে নিয়েছে। তারপরে কি হয়েছে? একই প্রোডাক্ট যারা আনতেন, বাংলাদেশে ইম্পোর্ট করতেন, টোটাল মার্কেটে মনোপলি এস্টাবলিশ করে সে সবাইকে ওয়াইপড আউট করে দিয়েছে। তাহলে আপনি ট্যারিফ কন্ট্রোল করতে পারছেন না, প্রাইস কন্ট্রোল করতে পারছেন না, মার্কেটে কম্পিটিশন ধরে রাখতে পারছেন না, আমার সিকিউরিটি মেনটেন করতে পারছেন না, আপনার নীতিমালা আপনি বাস্তবায়ন করতে পারছেন না। তাহলে আপনি সব জায়গাতে ফেল করবার পরে মনে করছেন যে বাংলাদেশে যদি আবার তেল গ্যাসটা আমি প্রাইভেট করে দেই আংশিক, এটা আপনি ম্যানেজ করতে পারবেন। কিসের ভিত্তিতে বললেন?
তো এক্স্যাক্টলি ওই যে জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভরা মিলে যেভাবে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি কলকাতা, আপনার লর্ড ক্লাইভ ব্রিটিশ ভাইসরয় ছিল, যার নেতৃত্বে এই যুদ্ধ হয়েছে, তিনি যখন লন্ডনে ফিরে যান যুদ্ধের পরে 2টা জাহাজ ভরে শুধু গোল্ড নিয়ে গেছেন। একটা চোরের জাতি চিন্তা করেন, একটা ব্রিটিশরা একটা হাইলি প্রফিটেবল থিপস, নেশন অফ থিপস অ্যান্ড বাগলার্স, ওই সময়টার কথা বলছি। এত বড় চোর লর্ড ক্লাইভ, যে চোরেরা মিলে সংসদে আলোচনা করতেছে লর্ড ক্লাইভ এটা কি করলো, জাতির সম্মান, ইজ্জত, মর্যাদা সব নষ্ট করে দিচ্ছে। তার বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে ইনভেস্টিগেশন হয়েছে, ইনকোয়ারি হয়েছে, তার শাস্তি হয়েছে, তাকে পিআরএস দেওয়া হয় নাই, পরে সে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ওখানে গিয়ে পিআর হয়েছে, আত্মহত্যা করতে হয়েছে ডিসগ্রেসের কারণে, অপমানের কারণে। সে মনে করলো আমি ব্রিটিশ জাতিকে, ব্রিটিশ কুইনকে এত কিছু আয়না দিলাম, আমার বিরুদ্ধে আবার এই অপমানজনক ইনভেস্টিগেশন। তাহলে আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ রিসোর্স সে বাংলা থেকে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। এখন সেই লর্ড ক্লাইভের গোল্ড ভরে জাহাজে নিয়ে যাওয়াটাকে এসালমের একটা ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে 94,000 কোটি টাকা নিয়ে যাওয়ার ব্যাপারটা ভাবেন তো। সাইপ্রাসে 30-35 হাজার কোটি টাকা নিয়ে যাওয়ার ব্যাপারটা ভাবেন তো। সাইফুজ্জামান চৌধুরীর 300-র উপরে লন্ডনে বাড়ি থাকার বিষয়টা ভাবেন তো। যে একটা লর্ড ক্লাইভ বসে আছে আমাদের জায়গায়, প্রতিদিন টকশোতে এসে দেখি কথা বলতেছে বড় বড় ব্যবসায়ীরা, দালালরা, এবং তারা দেখলাম অলমোস্ট সবাই চোর, তাদের সবার কোনো না কোনো স্বার্থ আছে। এক চোরের বক্তব্য শুনতেছি একটা গবেষণা প্রতিষ্ঠানে, একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তার ব্যাপারে দেখলাম সেও নাকি 1,000 কোটি টাকা লুটপাট করে বাড়ি করছে লন্ডনে কয়েকটা। এবং তারা আমাদেরকে প্রতিদিন নসিহত করে, তারাই হচ্ছে আমাদের হুজুর, প্রতিদিন আমাদেরকে ওয়াজ মাহফিল শোনায় রাষ্ট্রের। তাহলে আজকে যখন আমরা কাঠামোগতভাবে আধিপত্যবাদের কথা বলছি, আমাদেরকে, আমার জাতিকে, আমার তরুণদেরকে মাথায় রাখতে হবে যে ইতিহাসের কোন পরিক্রমায় আমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানির কাছে পরাভূত হয়েছিলাম, সেই জায়গাটা মাথায় রাখা। এবং হিস্টোরিক্যাল জমিনদারি সিস্টেমটা দেখেন যে কেন সেই লড়াইটা অনিবার্য হয়ে গিয়েছিল। 1793 সালে যখন পার্মানেন্ট সেটেলমেন্ট করলো, জমিদারি প্রথা চালু করলো, পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্য দিয়ে আমার টোটাল কৃষক সমাজ, যাদের ন্যূনতম একটা মালিকানা ছিল, তারা ওভারনাইট গরিব হয়ে গেল, শূন্য হয়ে গেল। আগের দিনের মালিকানার প্রশ্ন ছিল যিনি চাষ করেন তিনি জমির মালিক, এটাই ছিল প্রিন্সিপাল। সেটা আপনি পুরো জায়গিরদারি, তালুকদারি সিস্টেমে দিয়ে দিলেন। তাহলে কি হইলো, সেকেন্ড টিয়ারে আরেকটা ব্রিটিশরা তৈরি করলো, সেটা হচ্ছে উচ্চ বর্ণের হিন্দু জমিনদার ক্লাস। তাহলে বাঙালি মুসলমান, বঙ্গীয় মুসলমান এবং বঙ্গীয় নিম্ন বর্ণের হিন্দুরা 2 টিয়ার কলোনাইজেশনের মধ্যে পড়লাম, আধিপত্যবাদের মধ্যে পড়লাম, যে কারণে তারা সবাই মিলে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্য লড়াই করেছিল। এই যে হিস্ট্রিকে আমাকে ভুলিয়ে দেয়া হচ্ছে, আমাকে একটা রাষ্ট্রের ফ্রেমিংকে একটা রং কনটেক্সটে পড়তে বাধ্য করা হচ্ছে, এই ফ্রেমিংটা হচ্ছে বয়ানের পলিটিক্স। এবং সেখান থেকে এখন আলোচনা করা, বোঝার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান হেজিমনির সবচেয়ে মোটা যে বয়ানের রাজনীতিটা তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কলকাতা কেন্দ্রিক, বলিউড কেন্দ্রিক, এবং সেইটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। শেষ করে ফেলবো, দেখেন জুলাইকে নিয়ে দেখেন কি কি বয়ান তৈরি করছে প্রতিদিন। প্রথম কথা বলছে যে আমরা যারা জুলাইতে আন্দোলনে ছিলাম, পক্ষে ছিলাম, আমরা নাকি মুক্তিযুদ্ধকে ছোট করি প্রতিদিন, আমরা নাকি মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি করি। যখন আপনি কাউন্টার চ্যালেঞ্জ করবেন এই দালাল গোষ্ঠীকে, তখন দেখবেন ভাই কে করছে একটু বলেন তো, দু একটা এক্সাম্পল দেন তো। বিএনপির কে করছে, জামাতের কে করছে, এনসিপির কে করছে, আমরা কে করছি, আমাদের পক্ষের বুদ্ধিজীবীরা কে কাজটা করছে বলেন তো দু একটা এক্সাম্পল। তখন বলে যে হ্যাঁ ওই যে লম্বা চুলল একটা ছেলে রাকসুতে, এই তো দেখি এর মুখের ভাষা ভালো না, ওসমান হাদি কি সব বলে টলে, ছিঁড়ে টিড়ে ফেলবে টেলবে। আমি বললাম এটা তো হইল না তো, আপনার উত্তর মিলল না তো। আপনি বলছেন যে জুলাইকে আমরা স্বাধীনতা যুদ্ধের মুখোমুখি করছি, কিভাবে করলাম, কোথায় করলাম? আমি যখন বয়ানের পলিটিক্সকে চ্যালেঞ্জ করতেছি, আমি যখন ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতেছি, যেটা আরোপিত, যেটা অসত্য, যেটা ফ্যাকচুয়ালি অন্যভাবে আমার ব্যাখ্যা করবার সুযোগ আছে, আমার মুক্তির লড়াইকে শ্রদ্ধা করি, সেটাকে আপনি বলছেন যে আমরা মুখোমুখি করছি। দ্বিতীয়ত দেখবেন একটা বয়ান তারা বারবার বলবার চেষ্টা করছে, আমাদেরকে চাপিয়ে দেবার চেষ্টা করছে এবং মুখোমুখি করে, সেটা হচ্ছে কি লাভ হইল, কি লাভ হইল থিওরি দেখবেন। এবং দেখেন কি লাভ হওয়ার মধ্য দিয়ে তারা বলে যে আগে তো রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম তো আগের মতোই আছে, জিনিসপত্রের দাম তো আগের মতোই আছে, তাহলে এসালম চুরি করলে দোষ, তো বাকিরা কি চুরি করতেছে না? আমলাতন্ত্রের দুর্নীতি কি বন্ধ হয়েছে?
গুম খুনের বিচার কি শেষ হয়েছে? দেখবেন যত নাগরিক সমস্যা আছে সেগুলো সবগুলোকে টেনে তুলে ধরবে, বলবে যে হাসিনাকে সরায় লাভটা কি হয়েছে। আপনি আর্গুমেন্টটা দেখেন। তাহলে এই যে পার্সা এলিমেন্ট আসতেছে না বাংলাদেশে, দেখছেন না গত কয়েকদিনে অনলাইনে এই যে পার্সা ফেনোমেনা, কি লাভ হলো? আমরা তো জুলাইয়ের পক্ষে ছিলাম। মানে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, বাবা মা আওয়ামী লীগ করছে, গুম খুনের সাথে জড়িত ছিল, লেফটেন্যান্ট জেনারেল ছিল, কিন্তু জুলাই করলাম মানে তো এগুলোর বিচার করতে হবে কেন? তাহলে আপনি দেখেন যে ন্যারেটিভকে দিয়ে ঠিক করা হচ্ছে আপনি কার জন্য কাঁদবেন, কাকে স্মরণ করবেন, কাকে ভুলে যাবেন, কার জন্য লড়াই করবেন, কার জন্য লড়াই করে আবার অপমানিত বোধ করবেন, রিগ্রেট করবেন, এইটা তারা ঠিক করে দিচ্ছে। এটার একটা বড় ফেনোমেনাল এক্সাম্পল হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। দেখেন, যেটা সব দল ক্রস পার্টি একমত হয়েছে প্রথম অধিবেশনে, যেটা রাটিফাই করবে অ্যাজ ইট ইজ অর্ডিন্যান্সের মতো করে, সেটা বিএনপি লাস্ট মোমেন্টে এসে 4টা সংসদের দিনে এটাকে প্রথমে অ্যাবিউজ করলো এই এগ্রিমেন্টের ব্যাপারে। দ্বিতীয়ত দেখেন, তারা জুলাই স্মৃতি জাদুঘরে কোনো কার্যক্রম চালু রাখবার ব্যবস্থা করে নাই গত 6 মাসে। জুলাই স্মৃতি জাদুঘরে কোনো স্টাফ, কর্মকর্তা, কর্মচারী কাউকে অ্যাপয়েন্ট করে নাই গত 6 মাসে। যারা আছেন তারা কেউ বেতন পাচ্ছেন না গত 4-5 মাসে। একই রকম ভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গত 6 মাস থেকে কেউ বেতন পাচ্ছেন না। তাহলে আপনি জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনি জুলাইকে ধারণ করেন, পক্ষে ছিলেন বলে দাবি করছেন, কিন্তু বয়ানের রাজনীতিতে আপনি কিন্তু এক্স্যাক্টলি বিজেপির, আওয়ামী লীগের, দিল্লির, কলকাতার যে হিন্দুত্ববাদী ফ্রেম বয়ান, সেটা আপনি আবার প্রমোট করছেন, সেটার উপর আমল করছেন। আপনি ফেলানির যেই স্কাল্পচার ছিল সেটা সরিয়ে ফেলেছেন, তারপরে ইন্ডিয়ান হেজিমুনি কাটাতারের যে সেকশন ছিল সেটা সরিয়ে ফেলেছেন। কেন? তাহলে এই যে কন্ট্রাডিকশন, এইটা প্রমাণ করছে যে বয়ানের রাজনীতিতে যে কালচারাল হেজিমনির জায়গাটা ছিল, এই জায়গাটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এবং আমরা যাকে গণ অভ্যুত্থানের শক্তি এবং দল বলছি, তারা এই জায়গাটা বুঝতে পারছে না, অথবা বুঝেও তাদের ভিতরে যে হীনমন্যতা কাজ করছে, সংস্কৃত মন্ত্রীর, প্রতিমন্ত্রীর এবং মন্ত্রণালয়ের, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের, তাদের যে হীনমন্যতা কাজ করছে জুলাইকে ধারণ করবার জন্য, সেই জায়গাতে মনে হচ্ছে এই যে আধিপত্যবাদের যে হেজিমনি, সেটা চলমান আছে। আজকের এই ফোরাম থেকে আমরা আহ্বান করছি আমাদের তরুণদেরকে, আমাদের দেশবাসীকে, এইটার ইতিহাসের যে পরম্পরায় আমাদের পরাধীনতা কিভাবে এসেছিল এটা বোঝা যেমন জরুরি, আজকে কারা কারা ইতিহাসের সেই দায় এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, হেজিমনি কন্টিনিউ করছেন, শুধুমাত্র নাম বদলে, ফিগার বদলে, প্রতিষ্ঠান ভিন্ন নামে, কিন্তু আমাদের লড়াই কিন্তু একই লড়াই। যেই লড়াইতে 190 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন, যেই লড়াই আমরা যুগের পর যুগ, দশকের পর দশক ধরে আমরা রাষ্ট্র বানানোর জন্য করেছি, স্বাধীনতার জন্য করেছি, মুক্তির জন্য করেছি, প্রত্যেকটা লড়াইয়ের মেসেজ হচ্ছে ওই আমার অধিকারের লড়াইটা কন্টিনিউ করতে হবে। স্বাধীন থাকার একমাত্র শর্ত হচ্ছে শত্রুর বিরুদ্ধে লড়াই চলমান রাখা। যদি আপনি স্বাধীন থাকতে চান, এটাই করতে হবে। যদি মেনে নেন যা হচ্ছে সব ঠিক আছে, ঠিক আছে, আপনার সমস্যা নাই, আবার পরাধীনতার শৃঙ্খল আপনাদের গায়ে হাতে পড়বে, সেটা দেখবেন, দাসত্বের জীবনযাপন করবেন, অপমানিত বোধ করবেন এবং অন্য দেশের তাবেদারি করবেন। এটা ইস এ চয়েস। আমরা 24-এ বেছে নিয়েছি, আমরা লড়াই করব, জীবন দেব, রক্ত দেব, কিন্তু স্বাধীনতা, আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ আমরা করব না। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে করেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।